সবাই জয়েন করেছেন তো না? গত দুইটা ক্লাসে কি কি পড়ানো হয়েছিল একটু বলেন তো দেখি। মেহেদি হাসান বলেন। শোনা যাচ্ছে আমার কথা? আর তো মনে হয় কেউ জয়েন করবে না, সবাই জয়েন করে ফেলছে। আচ্ছা শুরু করি। গত ক্লাসে আমরা গত দুইটা ক্লাসে ক্লাসিফিকেশন অফ মাইক্রো অর্গানিজমস, তারপরে হলো differences between eukaryotic prokaryotic, তারপরে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাসের মধ্যে পার্থক্য, কম্পারিজন, মাইক্রো অর্গানিজমের এই যে এই গ্রাফটা পড়ানো হয়েছিল। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন তো না? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, তাহলে ক্লাস স্টার্ট করি। গতদিন ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া পড়ানো হয়েছিল। ক্লাসিফিকেশন ব্যাকটেরিয়ার মধ্যে এই চারটা পড়ানো হয়েছিল। এরপরে হচ্ছে ব্যাকটেরিয়ার মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন পড়ানো হয়েছিল, সেটা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুইটাই। তো গ্রাম পজিটিভের মধ্যে চার ধরনের শেপ পাওয়া যায় কক্কায়ের মধ্যে। এটা হচ্ছে ডিপ্লোকক্কাই, স্ট্রেপ্টোকক্কাই, স্টেফিলোকক্কাই এবং টেট্রাকক্কাই। ব্যাসিলাইয়ের মধ্যে তিন ধরনের, কক্কোব্যাসিলাই, চাইনিজ লেটার অ্যারেঞ্জমেন্ট এবং কার্ভড কমা শেপড। ক্লাসিফিকেশন ব্যাকটেরিয়া বেসড অন গ্রাম পজিটিভ। আচ্ছা, গ্রাম পজিটিভ এবং গ্রাম স্টেনিং কি আসলে, গ্রাম স্টেনিং কেন করা হয়? গ্রাম স্টেনিংটা হচ্ছে ব্যাকটেরিয়াকে রং করা। কেন রং করব আমরা? ব্যাকটেরিয়াকে রং করব এই জন্যই ব্যাকটেরিয়াটা যাতে আমরা চিনতে পারি। ব্যাকটেরিয়া
গ্রাম স্টেনিং করলে দুইটা কালার ধারণ করে। এই জন্য গ্রাম স্টেনিংয়ের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ। গ্রাম পজিটিভ হচ্ছে পার্পল কালার, আর গ্রাম নেগেটিভ হচ্ছে ভায়োলেট কালার বা রেড কালার। তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হচ্ছে কক্কাই এবং ব্যাসিলাই। কক্কাইয়ের মধ্যে স্টেফিলোকক্কাস, ব্যাসিলের মধ্যে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, ব্যাসিলাস অ্যানথ্রাসিস। গ্রাম নেগেটিভের মধ্যে হচ্ছে কক্কাই, নাইজেরিয়া গনোরি, নাইজেরিয়া মেনিনজাইটাইটিস। ব্যাসিলার মধ্যে আছে ইকলাই, সালমোনেলা, এস্কেরিসিয়া কলাই এবং সালমোনেলা। তাহলে গ্রাম স্টেনিংটা কি আসলে? গ্রামে স্টেনিং একটা প্রসিডিওর, যেই প্রসিডিওরটা সায়েন্টিস্ট গ্রাম নামের একজন ভদ্রলোক আবিষ্কার করেন, তার নাম অনুসারেই গ্রাম স্টেনিংয়ের নামকরণ করা হয়েছে। এটা নিয়ে বিস্তারিত আরও পরে আর কি আলোচনা হবে। তো এখন এটুকু জানলেই হবে যে গ্রাম স্টেনিং হচ্ছে একটা স্টেনিং যেটা ব্যাকটেরিয়াকে রং করে, কালার করে। কেন কালার করবো আমরা? কারণ ব্যাকটেরিয়াকে আমাকে চিনতে হবে। চেনার জন্য এটা রং না করলে আমরা চিনতে পারবো না। রং করলে এটা দুইটা রং ধারণ করে, একটা হচ্ছে রেড কালার বা হচ্ছে পিঙ্ক কালার, আর একটা হচ্ছে পার্পল কালার। তো এই হচ্ছে ব্যাকটেরিয়ার গ্রাম স্টেনিংয়ের উপরে যে ক্লাসিফিকেশন সেইটা। এবার ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন আবার অ্যাসিড ফাস্টের উপরে বেস করেও করা হয়। যেমন অ্যাসিড ফাস্ট ব্যাসিলার মধ্যে আছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া গ্রাম স্টেনিং করা যায়, গ্রাম স্টেনিংয়ের কালার ধারণ করে, কিন্তু ভেরি রেয়ার দু একটা ব্যাকটেরিয়া যারা এই গ্রাম স্টেনিং রংটা নেয় না। তখন আমরা ওকে কীভাবে চিনবো আসলে? তো যখন ওই ব্যাকটেরিয়াগুলো গ্রাম স্টেনিংয়ের রং নেয় না, তখন তো আমাদের তাদেরকে চিনতে হবে। তো চেনার জন্য কি করতে হবে? তারা যেই রং ধারণ করে সেই রঙের তাদেরকে কালার করতে হবে। অ্যাসিড ফাস্ট স্টেইনিং হচ্ছে সেই রকম একটা স্টেইনিং। অ্যাসিড ফাস্ট মানে এই ব্যাকটেরিয়াটায় মাইকোলিক অ্যাসিড থাকে, যার কারণে গ্রাম স্টেইনিংয়ের যে কালারটা ওটা নেয় না। তো এই জন্য এই মাইকোলিক অ্যাসিডটা আমাদের হিট দিয়ে রিমুভ করে তারপরে স্টেইন করতে হয়। এটা পরে বিস্তারিত আলোচনা করব আমরা যখন অ্যাসিড ফাস্ট স্টেইনিং শুধু প্রসিডিউর আলোচনা করব তখন। তো অ্যাসিড ফাস্ট ব্যাসিলার মধ্যে আছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। নন অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়ার মধ্যে আছে মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া এক্সেপ্ট মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইকোব্যাকটেরিয়ামের হচ্ছে একটা গ্রুপ, এই গ্রুপের একটা স্পেসিস হচ্ছে টিউবারকুলোসিস। তো এই স্পেসিসের মধ্যে মাইকোব্যাকটেরিয়াম অ্যাভিয়ান আছে, আরও বেশ কয়েকটা স্পেসিস আছে। তারা আবার নন অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া। তার মানে কি, আমি যদি অ্যাসিড ফাস্ট স্টেইন করি তাহলে আমি যে শুধু মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসই দেখতে পাবো, বিষয়টা এমন না। আমি ওখানে নন অ্যাসিড ফাস্ট মাইকোব্যাকটেরিয়ামও দেখতে পারি। তো সেটা আমাদের মরফোলজি দেখে আইডেন্টিফাই করতে হয়। ঠিক আছে? ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া বেসড অন স্পোর ফরমেশন। স্পোরটা কি আসলে? স্পোরটা হচ্ছে ব্যাকটেরিয়ার একটা ফর্ম যেটা ব্যাকটেরিয়াকে অ্যাডভার্স যেই কন্ডিশন বা ওর যে আনফেভারেবল কন্ডিশনে বেঁচে থাকতে সাহায্য করে স্পোরটা। তো স্পোর ফার্মিং ব্যাকটেরিয়া কি আছে? যেমন ক্লোস্ট্রিডিয়াম টিটানি, ব্যাসিলাস অ্যানথ্রাসিস, ক্লোস্ট্রিডিয়াম গ্রুপ এবং ব্যাসিলাস গ্রুপ, এগুলো হচ্ছে স্পোর ফর্ম করে। যেমন হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম টিটেনাস রোগ তৈরি করে। বাইরে এতদিন কিভাবে ভালো থাকে? ওর যে আউটার শেলটা, যে স্পোরটা ওকে বাঁচায় রাখে। বাইরের যে আনফেভারেবল কন্ডিশন, হিট, তারপরে অ্যাসিড বা অ্যালকোহল ওকে খুব সহজে
কিল করতে পারে না। সেম ব্যাসিলাসের ক্ষেত্রেও, যেমন ব্যাসিলাস অ্যানথ্রাসিস হয়। আমাদের কিছুদিন আগে গরুর মাংস খেলে যে অ্যানথ্রাক্স রোগটা হলো, এই অ্যানথ্রাক্স রোগের যে জীবাণু সেটা হচ্ছে ব্যাসিলাস অ্যানথ্রাসিস। এই ব্যাসিলাস অ্যানথ্রাসিস কী করে? স্পোর ফর্ম করে। স্পোর ফর্ম করার কারণে সে হচ্ছে মাটিতে অনেক দিন বেঁচে থাকতে পারে, কারো শরীরে লেগে থাকলে অনেক দিন বেঁচে থাকতে পারে। যেমন গরুর শরীরে বা গরু যখন ঘাস খায়, মাটিতে যখন ব্যাকটেরিয়াটা থাকে, তখন গরু যখন ঘাস খায় ওই ঘাসের মাধ্যমে গরুর পেটে যায়, গরুর পেট থেকে গরুর রক্তে যায়, গরুর রক্ত থেকে মাংসের মধ্যে যায়। তখন ওই মাংস আমরা যখন ভালো করে না ফুটিয়ে, না সিদ্ধ করে বা আধা সিদ্ধ, বা ওই মাংস যখন যারা কাটে তাদের শরীরে যখন ইয়েটা লাগে, ওই রক্তটা লাগে, তখন এই ব্যাকটেরিয়াটা মানুষের দেহে লেগে থাকে। লেগে থাকার পরে অনেক দিন সারভাইভ করে, ফেভারেবল কন্ডিশন পাইলে সে মাল্টিপ্লিকেশন শুরু করে। তো হচ্ছে ব্যাপার। স্পোর ফার্মিং ব্যাকটেরিয়া, স্পোরের হচ্ছে মানে অ্যাডভান্টেজ ব্যাকটেরিয়ার। এবার হচ্ছে নন স্পোর ফার্মিং ব্যাকটেরিয়া। মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া except above 2 species are non-spore forming, যেমন Streptococcus pyogenes আর হচ্ছে Staphylococcus aureus। ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া বেসড অন ফ্লাজেলা। ফ্লাজেলাটা কি আসলে? এই জিনিসটা কি? ফ্লাজেলার কাজ কি? ফ্লাজেলাটা হচ্ছে অর্গান অফ লোকোমোশন ব্যাকটেরিয়া। মানে আমরা যে হাঁটি, আমরা কি দিয়ে হাঁটি? আমরা পা দিয়ে হাঁটি। তো ব্যাকটেরিয়া যখন হাঁটে, চলাফেরা করে, তখন ওর তো আর পা নাই আমাদের মতো, তখন ওদের এই ফ্লাজেলা আছে, ফ্লাজেলা দিয়ে সে মুভ করে। সব ব্যাকটেরিয়ার কিন্তু আবার ফ্লাজেলা নাই। তো সব ব্যাকটেরিয়ার ফ্লাজেলা না থাকার কারণে সব ব্যাকটেরিয়া কিন্তু মুভ করতেও পারে না। এই জন্য ব্যাকটেরিয়াকে ফ্লাজেলেটেড এবং নন ফ্লাজেলেটেড ওই দুই ভাগে ভাগ করা হয়, অথবা মোটাইল অথবা নন মোটাইল, মানে এই দুইটা ভাগে ভাগ করা হয়। তাহলে ফ্লাজেলেটেড ব্যাকটেরিয়া কোনগুলো? যেমন ইস্কেরিসিয়া, সালমোনেলা, প্রোটিয়াস, সিডোমোনাস, ভিব্রিও, তারপরে হচ্ছে কম্পাইলোব্যাক্টার, হেলিকোব্যাক্টার, ক্লোস্ট্রিডিয়াম, এগুলো সবগুলো হচ্ছে ফ্লাজেলেটেড। ফ্লাজেলেটেড মানে হচ্ছে সে মুভ করতে পারে, মুভ করতে পারে মানেই সে হচ্ছে মোটাইল ব্যাকটেরিয়া। সে নন ফ্লাজেলেটেড নন ফ্লাজেলেটেড ব্যাকটেরিয়া কি? যেমন অলকক্কাই, শিজেলা, ক্লেপসিয়েলা, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, ক্লোস্ট্রিডিয়া পারফ্রিনজেস, ব্যাসিলাস অ্যানথ্রাসিস, হিমোফিলাস, বর্ডেটেলা, ব্রুসেলা। তাহলে ব্যাসিলাস অ্যানথ্রাসিস কিন্তু নিজে নিজে কোথাও যেয়ে আক্রান্ত করতে পারে না, বা ও মাটিতে আছে, মাটি থেকে গরুর পেটে নিজে নিজে হেঁটে যেতে পারবে না, তাকে আরেকটা অন্য কোনো কিছু সাহায্য নিতে হবে। যেমন গরু নিজেই ওই ঘাস সহ খেয়ে ফেললো, তার অন্ত্রে বা তার স্টমাকে ব্যাকটেরিয়াটা চলে গেল ওখান থেকে, তারপরে ব্লাড স্ট্রিমে সার্কুলেশন হয়ে পুরো শরীরে ছড়াই গেল। ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া বেসড অন মর্টিলিটি, মানে এই মর্টিলিটি বা নড়াচড়ার উপরে ভিত্তি করে ব্যাকটেরিয়াকে দুই ভাগে ভাগ করা, একটা মোটাইল, একটা হচ্ছে নন মোটাইল। all flagellated bacteria are motile, all non-flagellated bacteria are non-motile। তার মানে flagellated, motile, non-flagellated, non-motile সেম জিনিস, একই কথা। ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া বেসড অন হ্যাবিটেট বা হচ্ছে ওদের যে আচরণগত দিক, এটার উপর ভিত্তি করে এই যে ক্লাসিফিকেশনগুলো করা হয় বা এই ভাগগুলো করে। যেমন ফ্রি লিভিং, অল ব্যাকটেরিয়া এক্সেপ্ট ফলোইং 3 স্পেসিস, যেমন ক্ল্যামাইডিয়া, কক্সিয়েলা, রিকেটসিয়া। এই 3টা ব্যাকটেরিয়া ছাড়া প্রত্যেকটা ব্যাকটেরিয়াই তারা হচ্ছে নিজে নিজে সার্ভাইভ করতে পারে। মানে তাদের রেসপিরেশন, তাদের ইন্সপিরেশন, তাদের হচ্ছে কি বলে,
মাল্টিপ্লিকেশন সব নিজে নিজেই করতে পারে, শুধু এই তিনটা ব্যাকটেরিয়া ছাড়া, ক্ল্যামাইডিয়া, কক্সিয়েলা এবং রিকেটসিয়া। ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া বেসড অন অক্সিজেন রিকোয়ারমেন্ট। অক্সিজেন রিকোয়ারমেন্ট এর উপরে ভিত্তি করে ব্যাকটেরিয়াকে 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অব্লিগেট অ্যারোবস, ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস, অব্লিগেট অ্যানারোবস এবং অ্যারো টলারেন্ট অ্যানারোবস। তাইয়া দিকে যাও, যাও 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 যাও। যেখানে অ্যারোবিক ব্যাকটেরিয়া, অ্যানারোবিক ব্যাকটেরিয়া, অব্লিগেট অ্যানারোবস এবং অ্যারো টলারেন্ট অ্যানারোব, মাইক্রো অ্যারোফিলস, এগুলোর ডেফিনিশন দেওয়া আছে। অ্যারোবিক ব্যাকটেরিয়া হচ্ছে ওই সমস্ত ব্যাকটেরিয়া যেগুলোতে তাদের বেঁচে থাকার জন্য, তাদের গ্রোথের জন্য, তাদের মাল্টিপ্লিকেশনের জন্য অক্সিজেন অবশ্যই দিতে হবে। তো এখানে বলছে যে দি ব্যাকটেরিয়া দ্যাট গ্রো in the presence of oxygen are called aerobic bacteria. Some bacteria have an absolute requirement of oxygen for growth, called obligate aerobes. They grow based in 20% oxygen of room air and not all under anaerobic conditions. মানে এই ব্যাকটেরিয়াগুলো অ্যানারোবিক কন্ডিশনে বাঁচতে পারে না। যেমন হচ্ছে সিডোমোনাস, নাইসেরিয়া গনোরি, সিডোমোনাস অ্যারোজিনোসা, ব্রুসেলা অ্যাবোর্টাস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, নাইসেরিয়া মেনিনজাইটিস, বর্ডেটেলা পার্টোসিস। অ্যানারোবিক ব্যাকটেরিয়া, the bacteria that grow poorly in the presence of oxygen are called anaerobic bacteria. মানে এই ব্যাকটেরিয়াগুলো গ্রো করার জন্য খুব কম অক্সিজেন প্রয়োজন। They are characterized by their ability to grow only in an atmosphere containing less than 20% oxygen. 20% এর কম অক্সিজেন থাকলে তারা গ্রো করতে পারে। Anaerobes may be following types. Anaerobes are দুই ধরনের, একটা ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস আর একটা হচ্ছে অব্লিগেট অ্যানারোবস। The bacteria that are able to grow in the presence or absence of oxygen are called ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস। যে ব্যাকটেরিয়া অক্সিজেন থাকলেও গ্রো করতে পারে, না থাকলেও গ্রো করতে পারে, সেটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। যেমন ইস্কেরিশিয়া কলাই, সালমোনেলা টাইফি অ্যান্ড প্যারাটাইফি, শিগেলা ডিসেন্ট্রি ইটিসি। অব্লিগেট অ্যানারোবস, দ্য অ্যানারোবস দ্যাট গ্রো অনলি ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন আর কল্ড অব্লিগেট অ্যানারোবস। অব্লিগেট অ্যানারোবসটা হচ্ছে অক্সিজেনে গ্রো করতে পারে না, এর জন্য হচ্ছে টোটালি অ্যাবসেন্স অফ অক্সিজেন এইরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হয়। যেমন আমরা যখন অ্যানারোবিক কালচার করি তখন একটা জার থাকে, ওই জারের মধ্যে আমরা ওই পেট্রি ডিশে যখন ইনোকুলেশন করি অ্যানারোবিক ব্যাকটেরিয়াটা, ইনোকুলেশন করে আমরা ওইটাকে জারের মধ্যে দিয়ে একটা ক্যান্ডেল বা মোমবাতি জ্বালাই দিয়ে মুখটা টাইট করে বন্ধ করে দিই। ফলশ্রুতিতে কী হবে, আর মোমবাতি কতক্ষণ জ্বলবে বলেন তো? কেউ বলতে পারবেন? আনসার দেন তো একটু। এই মারুফা বলেন। বলছি যে আমি একটা কাঁচের জার নিলাম, জারের মধ্যে আমার যেই ব্যাকটেরিয়াটা আমি গ্রো করাবো ওই ব্যাকটেরিয়াটা নিলাম, পেট্রি ডিশে নিলাম, প্লেটে নেওয়ার পরে ইনোকুলেশন করে জারের মধ্যে রেখে, জারের মধ্যে আমি একটা ক্যান্ডেল বা একটা মোমবাতি জ্বালাই দিলাম, জ্বালিয়ে দিয়ে আমি মুখটা টাইট করে আটকায় রাখলাম। এখন মোমবাতিটা কতক্ষণ জ্বলবে? স্যার আমার জানা নেই।
আচ্ছা, মোমবাতি আগুন জ্বলে কিসের প্রেজেন্সে? স্যার অক্সিজেন যতটুকু থাকবে অতটুকু পোড়ার পর পরে নিভে যাবে। হ্যাঁ, তখন ওই এনভায়রনমেন্টটা কি স্যার হবে? অক্সিজেনের উপস্থিতিতে যে আগুনটা জ্বলে। হ্যাঁ, যখন মোমবাতিটা নিভে যাবে তখন ওই ভেতরের এনভায়রনমেন্টটা কি থাকবে? অক্সিজেন প্রেজেন্ট থাকবে নাকি অ্যাবসেন্ট থাকবে? অ্যাবসেন্ট থাকবে। হ্যাঁ, তাহলে অক্সিজেন ফ্রি করতে হলে আমাকে ওই পদ্ধতিটা অবলম্বন করতে হবে এবং ওইখানে অক্সিজেনের অ্যাবসেন্স এনভায়রনমেন্ট তৈরি হইলে তবেই এই অর্গানিজমগুলো গ্রো করবে। যেমন ব্যাকটেরোইডস, ফ্র্যাজিলিস, ক্লোস্ট্রিডিয়াম পারফ্রিনজিস, এই অর্গানিজমগুলো টোটালি অ্যাবসেন্স অফ অক্সিজেনে গ্রো করে। তাহলে অ্যানারোবিক কন্ডিশন করতে হলে আমাকে ওইখানে অক্সিজেন ফ্রি করে নিতে হবে। অক্সিজেন ফ্রি আমরা ল্যাবে যেভাবে করি সেটা হচ্ছে ওই জারের মধ্যে একটা ক্যান্ডেল দিয়ে দিই, ক্যান্ডেলটা ততক্ষণ জ্বলে যতক্ষণ অক্সিজেন থাকে। যেই অক্সিজেন শেষ হয়ে যায় ক্যান্ডেল নিজে নিজেই নিভে যায় এবং ওইটা আমরা ইনকিউবেটরে রেখে দিই। পরের দিন এসে আমরা দেখি যে গ্রোথ ভালো, মানে খুব সুন্দর প্রফিউজ গ্রোথ হয়। আচ্ছা, অ্যারো টলারেন্ট অ্যানারোবস which can grow to some extent in the presence of oxygen but multiply much more rapidly in a lower oxygen concentration. মানে এই এমন একটা অর্গানিজম যেটা অক্সিজেনের উপস্থিতিতে গ্রো করতে পারে, কিন্তু তার যে মাল্টিপ্লিকেশনটা খুবই র্যাপিডলি হয় যখন অক্সিজেনের কনসেন্ট্রেশনটা কমে যায়। যেমন হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম হিস্টোলাইটিকাম, যখন কনসেন্ট্রেশন অফ অক্সিজেন মানে অক্সিজেনের ঘনত্বটা কমে যায় তখন এই ব্যাকটেরিয়াটা খুব র্যাপিডলি গ্রো করে। কিন্তু অক্সিজেনের অ্যাবসেন্স হলে বা অক্সিজেন না থাকলে ও কিন্তু মারা যায় না, সার্ভাইভ করতে পারে, বেঁচে থাকে। মাইক্রো অ্যারোফাইলস which require or tolerate oxygen but at an oxygen pressure lower than that of the atmosphere. মানে মাইক্রো অ্যারোফিলস যে অর্গানিজমটা সেটার অক্সিজেন টলারেট করতে পারে অথবা অক্সিজেন প্রয়োজন হয়, তো ওই অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেনের প্রেশারটা কম থাকে, যেমন কম্পাইলোব্যাক্টার জেজোনি। Why anaerobic bacteria cannot tolerate oxygen? খুব দারুণ একটা কোশ্চেন, যে অক্সিজেন তো খুব ভালো জিনিস, আমাদের দরকার হয়, অক্সিজেন কেন টলারেট করতে পারে না কিছু কিছু অর্গানিজম? এর বিশেষ কিছু কারণ আছে। সেই কারণের মধ্যে এখানে দুইটা কারণ উল্লেখ করা হয়েছে। দ্য মেইন রিজন ইজ দ্য রিডিউসড অ্যামাউন্ট of catalase and superoxide dismutase in anaerobes. এই অ্যানারোবস ব্যাকটেরিয়াতে ক্যাটালেসটা কম থাকে এবং সুপার অক্সাইডটা থাকে। সুপার অক্সাইড ডিসমিউটেস নামের একটা এনজাইম থাকে। তো এটা কি করে? ক্যাটালেজ অ্যান্ড সুপার অক্সাইড ডিসমিউটেস এলিমিনেট দ্য টক্সিক কম্পাউন্ডস হাইড্রোজেন পারঅক্সাইড অ্যান্ড সুপার অক্সাইড হুইচ আর ফাউন্ড ডিউরিং প্রোডাকশন অফ এনার্জি বাই দ্য অর্গানিজম। Another reason is the oxidation of essential sulfhydryl groups in enzymes without sufficient reducing power to regenerate them. তাহলে আমাদের মনে রাখতে হবে যে অ্যানারোবিক ব্যাকটেরিয়া কেন অক্সিজেনকে সহ্য করতে পারে না বা টলারেট করতে পারে না। এর প্রধান এক নম্বর কারণটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যাটালেজ এবং সুপার অক্সাইড ডিসমিউটেজ যে এনজাইমটা, এটা খুবই কম পরিমাণে থাকে, খুবই অল্প থাকে। এই এনজাইম দুটা কী করে, টক্সিক যে কম্পাউন্ড আছে হাইড্রোজেন পারঅক্সাইড এবং সুপার অক্সাইড,
এই হাইড্রোজেন পারঅক্সাইড এবং সুপার অক্সাইডের সাথে কেমিক্যালি রিয়াকশন করে ওইটাকে হচ্ছে নিউট্রালাইজ করে ফেলে। যখন ব্যাকটেরিয়ার এনার্জি মানে প্রোডাকশন হয় তখন এই হাইড্রোজেন পারঅক্সাইড এবং সুপার অক্সাইড ফর্ম হয়। তো এই হাইড্রোজেন পারঅক্সাইড এবং সুপার অক্সাইড ফর্ম হলে কি হয়, তখন ব্যাকটেরিয়ার জন্য সারভাইভ করা খুব কঠিন হয়। এইটাকে নিউট্রালাইজ করার জন্য আবার ক্যাটালেস এবং হচ্ছে সুপার অক্সাইড ডিসমিউটেস এই এনজাইমটা দরকার। তো এই দুইটা এনজাইম যদি কম থাকে বা নাই থাকে সেই ক্ষেত্রে তো ওই ব্যাকটেরিয়া কখনোই সারভাইভ করতে পারবে না, কারণ এই যে সুপার অক্সাইড এবং হাইড্রোজেন পারঅক্সাইড এই দুইটা হচ্ছে মানে খুবই টক্সিক কম্পাউন্ড সেলের জন্য। এরপর হচ্ছে ক্লাসিফাই ব্যাকটেরিয়া অ্যাকর্ডিং টু মোটিলিটি অ্যান্ড অক্সিজেন রিকোয়ারমেন্টস উইথ এক্সাম্পলস নেম ফর মোটাইল অ্যান্ড ফর নন মোটাইল ব্যাকটেরিয়া। ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া অ্যাকর্ডিং টু মোটিলিটি বা মোশনের উপরে বা মোটিলিটির উপরে ব্যাকটেরিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, একটা মোটাইল ব্যাকটেরিয়া দ্যাট ক্যান মুভ অ্যান্ড নন মোটাইল দ্যাট শো নো মোশন। এক্সাম্পল অফ মোটাইল ব্যাকটেরিয়া, তাহলে এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে মোটাইল ব্যাকটেরিয়া এবং নন মোটাইল ব্যাকটেরিয়ার এক্সাম্পল, এটা কোশ্চেনে আসবে, মানে পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। সাম মোটাইল ব্যাকটেরিয়া দ্যাট ইউজ ফ্লাজেলার মুভমেন্ট ইনক্লুড ভিব্রিও, স্পিরিলাম, ক্লেপসিয়েলা, সিউডোমোনাস, সালমোনেলা etc. Motile bacteria that utilize spirochetes movement include Treponema, Borrelia, Leptospira, Spirosita. Example of non-motile bacteria: Neisseria, Shigella, Corynebacteria etc. এবার অক্সিজেন রিকোয়ারমেন্টের উপরে ভিত্তি করে যে ক্লাসিফিকেশন সেটা হচ্ছে অব্লিগেট অ্যারোবস, ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস, অব্লিগেট অ্যানারোবস এবং অ্যারো টলারেন্ট অ্যানারোবস, আর হচ্ছে মাইক্রোফাইলস। এরপরে হচ্ছে ব্যাকটেরিয়ার স্ট্রাকচার বা মরফোলজি। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার শেপ এবং সাইজ, এর আগে আলোচনা করা হয়েছে। শেপ হচ্ছে কক্কাই, ব্যাসিলাই, স্পাইরোকেটস, অ্যাক্টিনোমাইসিটস। অ্যারেঞ্জমেন্ট হচ্ছে কক্কাই থাকে পেইরস, সেন্স এবং গ্র্যাপ লাইক ক্লাস্টার্স। এর আগে আমি ছবিতেও দেখিয়েছি আপনাদেরকে, আমার নিজের হাতে স্টেইন করা ছবি দিয়েছি গ্রুপে, দেখে নিন যে কক্কাই, স্টেপ্টোকক্কাই, ডিপ্লোকক্কাই, ভিব্রিওস, ব্যাসিলাই, বাইপোলার স্টেইনিং, ব্যাসিলাই ইন চেইনস, অ্যাক্টিনোমাইসিটস কেমন হয়, স্পোর্স, টার্মিনাল স্পোর, সাবটার্মিনাল স্পোর, সেন্ট্রাল স্পোর, ট্রেপোনোমা কেমন হয়, লেপ্টোস্পাইরাস, বরেলিয়া কেমন হয়, এগুলো। আচ্ছা, এবার হচ্ছে ব্যাসিলাই রডস, কক্কোব্যাসিলাই, চাইনিজ লেটার অ্যারেঞ্জমেন্ট এবং কমা শেপড। সাইজ, ব্যাকটেরিয়ার যে সাইজটা এখানে দেওয়া আছে। ব্যাকটেরিয়া রেঞ্জ ইন সাইজ ফ্রম অ্যাবাউট 0.2 to 5 মাইক্রোমিটার, টাইপিক্যাল কক্কাই অ্যাবাউট 0.5 to 1 মাইক্রোমিটার, ব্যাসিলাই 1 to 5 মাইক্রোমিটার ইন্টু 0.5 to 1.0 মাইক্রোমিটার। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, স্ট্রাকচার অর অ্যানাটমি অফ ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়ার সেল যদি আমরা আঁকি তাহলে এই সেলের মধ্যে কি কি অর্গানেল আছে, কি কি কম্পাউন্ড আছে, কি কি মানে একটা ব্যাকটেরিয়াল সেলের কি কি অর্গান আছে সেইগুলো সুন্দরভাবে এখানে ছবিতে দেওয়া আছে। তো এটা আমার আরেকটা আছে, ওইখানে আমি ছবিটা দেখাই, কালার ছবিটা। হ্যাঁ, যেটা হচ্ছে কালার ছবি। একটা সেল, ব্যাকটেরিয়াল সেলে কি কি থাকে,
ফ্লাজেলাম থাকে, গ্রানুলার ইনক্লুশন থাকে, রাইবোজোম থাকে, সেল ওয়াল বা আউটার মেমব্রেন থাকে, সাইটোপ্লাজমিক মেমব্রেন থাকে, ক্যাপসুল থাকে, পিলাই থাকে, মেসোজোম থাকে, সাইটোপ্লাজম থাকে, নিউক্লিওইড থাকে। তো এটাতে ওরকম দেওয়া আছে সবগুলো, সেল ওয়াল, ক্রোমাটোফোরস, সেল ওয়াল মেমব্রেন, ফুড গ্র্যানুলস, ফ্লাজেলা, তারপরে সেক্স পিলাই, ক্রোমোজোম, নিউক্লিয়াস, রাইবোজোম, ফিমব্রি, বেজাল স্ট্রাকচার, সব কিছু মিলিয়ে। তো অ্যানাটমি অফ ব্যাকটেরিয়া ইন শর্ট, ব্যাকটেরিয়া are single-celled microorganisms with the absence of the nucleus and other cell organelles. Hence, they are classified as prokaryotic organisms. The structure of a typical bacterium comprises of the following components. তাহলে একটা ব্যাকটেরিয়া, টাইপিক্যাল ব্যাকটেরিয়া কী কী কম্পোনেন্ট দিয়ে গঠিত এইখানে সেটাই বলা হয়েছে। প্রথমে হচ্ছে সেল ওয়াল, সেল ওয়াল থাকবে, প্লাজমা মেমব্রেন থাকবে বা সাইটোপ্লাজমিক মেমব্রেন, সাইটোপ্লাজম থাকবে, ইট কন্টেন্স রাইবোজোমস, নিউট্রিয়েন্ট গ্র্যানুলস, নিউক্লিওইড, প্লাজমিড। স্ট্রাকচারস আউটসাইড অফ দ্য সেল ওয়াল, সেল ওয়ালের আউটসাইডে কী থাকবে, ক্যাপসুল থাকবে, ফ্লাজেলা থাকবে, পিলাই থাকবে, গ্লাইকোক্যালিক্স থাকবে। গ্লাইকোক্যালিক্সটা কি? গ্লাইকোক্যালিক্সটা হচ্ছে স্লাইম, বলো কেক খাওয়া, আম্মুকে বলো দিচ্ছে পেড়ে, আমার কাছে এসে জ্বালাচ্ছ কেন? তো স্ট্রাকচার আউটসাইড অফ দ্য সেল ওয়াল, সেল ওয়ালের আউটসাইডে থাকে ক্যাপসুল, ফ্লাজেলা, পিলাই, ফিমব্রি, গ্লাইকোক্যালিক্স। ব্যাকটেরিয়া আবার দুই ধরনের মানে অর্গান থাকে, একটা হচ্ছে ইসেনশিয়াল আর একটা হচ্ছে নন এসেনশিয়াল। এখানে আর একটা ছবি দেওয়া আছে সুন্দর করে, সেল মেমব্রেন, এই যে এটা সেল মেমব্রেন, এটা সাইটোপ্লাজম, এই যেগুলো পিলাই, ক্রোমোজোম, প্লাজমিড, ক্যাপসুল, এন্ডোস্পোর। ফ্লাজেলাটা কিন্তু বড় আর পিলাইটা ছোট, এটা মাথায় রাখবেন। ব্যাকটেরিয়াল স্ট্রাকচার, এই যে আমি যে একটু আগে যেই কথাটা বললাম সেটা হচ্ছে রাইট ডাউন দ্য ইসেনশিয়াল অ্যান্ড নন ইসেনশিয়াল কম্পোনেন্টস স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া। তো ইসেনশিয়াল মানে কি বলেন তো? ইসেনশিয়াল মানে কি একজন বলেন? শাম্মী আক্তার বলেন। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, গুরুত্বপূর্ণ। ইসেনশিয়াল আর নন এসেনশিয়াল মধ্যে পার্থক্য হচ্ছে বা ডিফারেন্সটা হচ্ছে, ইসেনশিয়াল মানে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ওইটা ছাড়াও সার্ভাইভ করতে পারবে না। মানে একটা ব্যাকটেরিয়ার বেঁচে থাকার জন্য, আমাদের যেমন বেঁচে থাকার জন্য কি দরকার, খাবার, পানি, খাবার এবং পানি, এই দুটা খুবই ইম্পর্টেন্ট, প্রয়োজন। খাবার এবং পানি ছাড়া আমরা বাঁচতে পারবো না। তো এবং আমাদের কিছু অর্গান আছে যে অর্গানগুলা খুবই ভাইটাল, যেমন মানুষের একটা হাত না থাকলে, পা না থাকলে মানুষ বেঁচে থাকে। কিন্তু যদি ব্রেন মানে মাথা না থাকে, লিভার না থাকে, লাংস না থাকে, হার্ট না থাকে, কিডনি না থাকে, তারপরে হচ্ছে আমাদের স্টমাক না থাকে, তাহলে বাঁচতে পারবে না। মানে যদি পিত্তথলি না থাকে তাও কিন্তু মানুষ বেঁচে থাকে অপারেশন করার পরে। লিভারের 50% ফেলে দিলেও মানুষ বেঁচে থাকে, কিন্তু ব্রেন যদি ফেলে দেয় তখন কিন্তু আর মানুষ বাঁচবে না। তো ব্যাকটেরিয়ার কিছু এরকম ইসেনশিয়াল কম্পোনেন্ট আছে যেগুলো খুবই মানে প্রয়োজন, যেমন সেল ওয়াল। সেল ওয়ালের কাজ হচ্ছে সেলের ইন্টিগ্রিটি ধরে রাখা। সেল ওয়ালই যদি না থাকে তাহলে তো সেলটা থাকবে না, ডিকম্পোজ হয়ে যাবে, লাইসিস হয়ে যাবে, ওর স্ট্রাকচার ধরে রাখতে পারবে না। সেল ওয়ালটা দরকার, সাইটোপ্লাজম আর সাইটোপ্লাজমিক মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন এটা দরকার, রাইবোজোম দরকার, তারপর হচ্ছে নিউক্লিওইড দরকার, মেসোজোম দরকার, পেরিপ্লাজম দরকার। এই 6টা মানে কম্পোনেন্টস ব্যাকটেরিয়ার দরকার বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য, সারভাইভ করার জন্য এই 3টা কম্পোনেন্টস প্রয়োজন। এবং নন এসেনশিয়াল,
নন এসেনশিয়াল কি, যেগুলো অপ্রয়োজনীয়, মানে খুব একদম নিডি না, যেটা একদম এটা ছাড়া বাঁচবে না এরকম না, কিন্তু এগুলো তাকে অ্যাডভান্টেজ দেয়, সুবিধা দেয়। যেমন ক্যাপসুল কি করে, ক্যাপসুল ও একটা সুবিধা দেয়। ফিমরি কি করে, ফিমরি বা পিলাই ও একটা সুবিধা দেয়। ওরা হচ্ছে যখন ক্রোমোজোম ট্রান্সফার হয় তখন ওটা হেল্প করে। ফ্লাজেলা কি করে, ফ্লাজেলার কাজ হচ্ছে এক জায়গায় থেকে আরেক জায়গায় মুভমেন্টে সাহায্য করা। স্পোরের কাজ হচ্ছে আমার আনফেভারেবল কন্ডিশনে ওকে সার্ভাইভ করাবে। প্লাজমিডও তাই। তারপরে গ্র্যানিউলসেরও আলাদা কাজ আছে, গ্লাইকোক্যালিক্সের আলাদা কাজ আছে। তো সবাই ওকে সাপোর্টিভ হিসেবে আরও অ্যাডভান্টেজ দেয়, আরও বেশি যাতে সার্ভাইভ করতে পারে তার আনফেভারেবল কন্ডিশনে, বা কোথাও যেতে পারে, লোকোমোশন করতে পারে। এই জন্য হচ্ছে নন এসেনশিয়াল কম্পোনেন্টসগুলো তাকে এইসব ব্যাকটেরিয়াকে হেল্প করে। আর এসেনশিয়াল কম্পোনেন্ট হলো তার বেঁচে থাকার জন্য, একটা ব্যাকটেরিয়াল সেলের বেঁচে থাকার জন্য এই 6টা কম্পোনেন্ট দরকার। সেল ওয়ালটা কি আসলে, সেল ওয়াল কি দিয়ে তৈরি? প্রথমে আমি কিন্তু পড়িয়েছিলাম সেল ওয়ালটা কি আসলে। প্রত্যেকটা ব্যাকটেরিয়ায় একটা রিজিড সেল ওয়াল থাকে। সেই সেল ওয়ালটা একটা কেমিক্যাল কম্পাউন্ড দিয়ে গঠিত, সেটা হচ্ছে পেপটিডোগ্লাইকেন, যেটা প্রোটিন সুগার বা পলিস্যাকারাইড মলিকুল। The cell wall is the outermost component, যেমন external to cytoplasmic membrane, common to all bacteria except mycoplasma. mycoplasma ছাড়া প্রত্যেকটা ব্যাকটেরিয়াতেই আমরা সেল ওয়াল পাবো, which surrounds the cytoplasmic membrane, যেটা cytoplasmic membrane-কে সারাউন্ড করে থাকে। The peptidoglycan of the cell wall is much thicker in gram positive bacteria than in gram negative bacteria. তার মানে কি বোঝাচ্ছে এখানে? ওই যে গ্রাম স্টেরিং এর উপর ভিত্তি করে আমরা 2 ধরনের ব্যাকটেরিয়া পাই। পৃথিবীর যত ব্যাকটেরিয়া আছে 2টা ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হচ্ছে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ। শুধু 2-1টা ব্যাকটেরিয়া ছাড়া, যেমন মাইক্রোব্যাকটেরিয়াম, ডিপথেরিয়া, এগুলো আর কি। তো গ্রাম পজিটিভের যেই সেল ওয়ালটা, যেই পেপটিডোগ্লাইকেন লেয়ারটা, এটা হচ্ছে অনেক মাস থিকার, অনেক মোটা দেন ইন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভের ব্যাকটেরিয়ার থেকে এই সেল ওয়ালটা অনেক মোটা পুরু, এবং গ্রাম নেগেটিভের ব্যাকটেরিয়াল সেল ওয়ালটা খুবই পাতলা। দেয়ার আর সাম ডিফারেন্সেস ইন সেল ওয়াল স্ট্রাকচার অফ গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অ্যাজ শন ইন টেবিল 3.2। মানে এই ব্যাকটেরিয়ার যে সেল ওয়ালের পার্থক্য ওইটাই টেবিলে দিয়ে দিচ্ছে। এই যে ফাংশন অফ সেল ওয়ালের কাজটা কি আসলে? গিভস দ্য ক্যারেক্টারিস্টিক শেপ অফ দ্য সেল। অবশ্যই সেল ওয়াল তো ওর শেপ দিবে। আমাদের যেমন শেপ দেয় কি, আমাদের শেপ দেয় হচ্ছে বোনস। আমাদের একটা মানুষ, একজন হিউম্যান দাঁড়ায় থাকে, তাকে সাপোর্ট দেয়, শেপ দেয় হচ্ছে বোনস। তো ব্যাকটেরিয়ার শেপ দেয় হচ্ছে ওর সেল ওয়াল। রড, কক্কাই ও স্পাইরাল কোন শেপ হবে, এটা ওর সেল ওয়ালই এই শেপটা দেয়। ইট সারাউন্ডস দ্য সাইটোপ্লাজমিক মেমব্রেন প্রোটেক্টিং ইট ফ্রম দ্য এনভায়রনমেন্ট। সেল ওয়াল আরও অনেক কাজ করে, যেমন এনভায়রনমেন্ট থেকে তাকে প্রোটেক্ট করে। যেমন আমাদের স্কিনটা এই ধরনের সেল দিয়ে প্রোটেক্ট করা থাকে বাইরের এনভায়রনমেন্ট থেকে আমাদের শরীরকে রক্ষা করার জন্য। সেম, it also helps to anchor appendages like the pili and flagella, which originate in the cytoplasm membrane and protrude through the wall to the outside. আচ্ছা, এটা পিলা এবং ফ্লাজেলার কথা বলছে। সেল ওয়াল অফ অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া। এখন উপরে তো গেল গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল। এখন অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়ার সেল ওয়াল কি আসলে? মাইক্রোব্যাকটেরিয়া। তো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হ্যাভ অ্যান আনইউজুয়াল সেল ওয়াল, মানে অপ্রয়োজনীয় একটা সেল ওয়াল থাকে, কম্পোস্ট অফ হাই কনসেন্ট্রেশন অফ লিপিডস। মানে লিপিডস দ্বারা খুবই হাই কনসেন্ট্রেশনের লিপিডস থাকে, মানে একদম পিচ্ছিল টাইপের, কল্ড মাইকোলিক অ্যাসিড। এই মাইকোলিক অ্যাসিডটা হচ্ছে এক ধরনের লিপিড, যেটা হচ্ছে ওই গ্রাম স্টেনিংয়ের যেই কেমিক্যাল কম্পাউন্ড ওইটাকে ধরে রাখতে পারে না, রিটেন করতে পারে না। ওইটা প্রোটিন তো ওইটা ধরতে পারে না।
These bacteria are said to be acid fast because they resist decolorization with the acid alcohol after being stained with carbon dioxide. এরা কি করে ওই ডিকালারাইজেশনটাকে রেসিস্ট করে, ডিকালারেশন হইতে চায় না। হচ্ছে কম্পারিজন বিটুইন সেল ওয়ালস অফ গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তবে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেল ওয়ালের মধ্যে পার্থক্যটা কি আসলে, কেন গ্রাম পজিটিভ হচ্ছে বলবো আমরা আর কেন গ্রাম নেগেটিভ বলবো ব্যাকটেরিয়াকে, সবই তো ব্যাকটেরিয়া। তো এই পার্থক্যের কারণে আমরা গ্রাম পজিটিভ বলবো এবং গ্রাম নেগেটিভ বলবো। যেমন হচ্ছে পেপটিডোগ্লাইক্যান, পেপটিডোগ্লাইক্যানটা গ্রাম পজিটিভের হচ্ছে থিকার এবং মাল্টি লেয়ার, মোটা এবং অনেকগুলো লেয়ার থাকে, আর গ্রাম নেগেটিভে থাকে থিনার এবং সিঙ্গেল লেয়ার, অনলি সিঙ্গেল লেয়ার। টেইকোইক অ্যাসিড গ্রাম পজিটিভে প্রেজেন্ট, গ্রাম নেগেটিভে অ্যাবসেন্ট। এগুলো কিন্তু শর্ট কোশ্চেন বা আপনাদের যে ট্রু ফলস কোশ্চেন আছে এইখান থেকে আসবে। আউটার মেমব্রেন গ্রাম পজিটিভে থাকে না, গ্রাম নেগেটিভে থাকে। লাইপোপলিস্যাকারাইড বা এন্ডোটক্সিন এই গ্রাম পজিটিভে থাকে না, গ্রাম নেগেটিভে থাকে। পেরিপ্লাজমিক স্পেস বিটুইন আউটার মেমব্রেন লেয়ার অ্যান্ড সাইটোপ্লাজমিক মেমব্রেন এটা অ্যাবসেন্ট থাকে, আর এটাতেও থাকে না। গ্রাম স্টেন পার্পল কালার, ডিপ পার্পল টু ব্লু কালার থাকে গ্রাম পজিটিভ, আর গ্রাম নেগেটিভ থাকে স্টেন পিঙ্ক অর রেড, পিঙ্ক কালার অথবা রেড কালার হচ্ছে গ্রাম নেগেটিভ, পার্পল আর হচ্ছে পার্পল ডিপ পার্পল ব্লু হচ্ছে গ্রাম পজিটিভ। সেন্সিটিভিটি টু সেল ওয়াল ইনহিবিটিং অ্যান্টিবায়োটিক্স, তাহলে সেল ওয়াল ইনহিবিটিং যে অ্যান্টিবায়োটিক্স আছে, অ্যান্টিবায়োটিকের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে একটা ক্লাসিফিকেশন হচ্ছে সেল ওয়াল ইনহিবিটিং, মানে সেল ওয়ালটা যেই কম্পাউন্ড মানে কেমিক্যাল কম্পাউন্ড দিয়ে তৈরি, সেই কেমিক্যাল কম্পাউন্ডটাকে ভেঙে ফেলে যেই অ্যান্টিবায়োটিক, সেই অ্যান্টিবায়োটিকটাই গ্রাম পজিটিভে খুবই ভালো কাজ করে, যেটা গ্রাম নেগেটিভে কম কাজ করে। কারণটা কি, হোয়াট ইজ দ্য রিজন, আসলে কারণটা কি, কেন হচ্ছে গ্রাম পজিটিভে কাজ করতেছে, গ্রাম নেগেটিভে করতেছে না? মোস্ট অফ দ্য মানে এক নম্বর কারণ হচ্ছে ওই যে পেপটিডোগ্লাইকেন লেয়ারটা অনেক থিক এবং টেইকোইক অ্যাসিড প্রেজেন্ট। এই দুইটার উপরে মেকানিজম করে ওই অ্যান্টিবায়োটিকটা সেল ওয়ালটা ভেঙে ফেলে। সেল ওয়াল ভেঙে ফেললে কি হবে, তখন সেলের যে ইন্টিগ্রিটি সেটা থাকবে না, তখন সেল কী হবে, অটোমেটিক লাইসিস হয়ে যাবে। সেল লাইসিস হলে কী হবে, ভিতরে যে নিউক্লিয়াস থাকবে বা আদার্স যে অর্গানেলগুলো থাকবে ওগুলো সব বের হয়ে যাবে। সব বের হলে কী হবে, ও তো আর মাল্টিপ্লিকেশন করতে পারবে না, আলটিমেটলি কী হবে, ওই সেলটা ডেড হয়ে যাবে। তো এরপরে হচ্ছে ফ্লাজেলাম, এই যে ফ্লাজেলাম, টেইকোইক অ্যাসিড, পিলাস, ক্যাপসুল, আউটার মেমব্রেন, পেপটিডোগ্লাইকেন, তারপর সাইটোপ্লাজমিক মেমব্রেন, এইগুলো দেখে নেবেন একটু, গ্রাম পজিটিভে কেমন হয়, গ্রাম নেগেটিভে কেমন হয়, ঠিক আছে? এই যে দেখেন, এই যে পেপটিডোগ্লাইকেন লেয়ারটা দেখছেন, এটা এখানে কত মোটা গ্রাম পজিটিভ, আর এখানে দেখছেন সামান্য, এই সামান্য একটু, না হলেও মিনিমাম এটা থেকে এটা প্রায় 20-25 গুণ বেশি হবে। তো এই জন্য গ্রাম পজিটিভের উপরে অ্যান্টিবায়োটিকটা বেশি ভালো কাজ করে। এরপরে হচ্ছে সাইটোপ্লাজমিক মেমব্রেনটা কি আসলে। সাইটোপ্লাজমিক মেমব্রেনটা হচ্ছে এটা একটা অর্গানেল, ইট লাইজ জাস্ট ইনসাইড দ্য পেপটিডোগ্লাইকেন লেয়ার অফ দ্য সেল ওয়াল। তাহলে পেপটিডোগ্লাইকেন লেয়ার যে থাকে সেল ওয়ালে, সেই পেপটিডোগ্লাইকেন লেয়ারের সাথে লেগে থাকে এটা। ইট ইজ কম্পোজড অফ এ ফসফোলিপিড বাইলেয়ার, এটা ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত। ফাংশনস, দ্য সাইটোপ্লাজমিক মেমব্রেন হ্যাজ 4 ইম্পর্টেন্ট ফাংশন। তাহলে সাইটোপ্লাজমিক মেমব্রেনের ফাংশন কয়টা, 4টা খুবই গুরুত্বপূর্ণ ফাংশন, বা 4টা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে ব্যাকটেরিয়ার সেলের ক্ষেত্রে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ মলিকুলস ইনটু দ্য সেল, তাহলে ব্যাকটেরিয়াল সেলের জন্য যেই মলিকুলটার প্রয়োজন
সেটা কি করে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করে, সেলের মধ্যে নিয়ে যায়, সেলের মধ্যে ঢোকায় দেয় হচ্ছে এই সাইটোপ্লাজমিক মেমব্রেন। এনার্জি জেনারেশন বাই অক্সিডেটিভ ফসফোরিলেশন। এই অক্সিডেটিভ ফসফোরিলেশন একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে এনার্জি জেনারেট করে। সিনথেসিস অফ প্রিকরসরস অফ দ্য সেল ওয়াল, তাহলে সেল ওয়ালের প্রিকরসর হিসেবে কাজ করে। সিক্রেশন অফ এনজাইমস অ্যান্ড টক্সিনস, তাহলে কি করে এনজাইম এবং টক্সিন রিলিজ করে, কার জন্য রিলিজ করে এই টক্সিন এবং এই এনজাইমগুলো? সারভাইভ করার জন্য, যাতে ওর বিপরীতে কেউ না দাঁড়াতে পারে। মেসোজোম, মেসোজোম আর ইনভ্যাজিনেশনস অফ দ্য সাইটোপ্লাজমিক মেমব্রেন ইনটু দ্য সাইটোপ্লাজম। মেসোজোম টু টাইপস, সেপ্টাল মেসোজোম এবং ল্যাটারাল মেসোজোম। তো মেসোজোমের কাজ কি? ইম্পর্টেন্ট ইন সেল ডিভিশন, ইম্পর্টেন্ট ইন ডিএনএ রেপ্লিকেশন, দুই রকমের কাজ। এবার আসলে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমটা কি আসলে? ইট ইজ ইলেকট্রন মাইক্রোস্কোপ। ইন ইলেকট্রন মাইক্রোস্কোপ দেয়ার আর টু ডিস্টিংক্ট এরিয়াস ইন দ্য সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমের মধ্যে দুইটা ডিস্টিংক্ট এরিয়া থাকবে, একটা হলো ম্যাট্রিক্স আর একটা হচ্ছে নিউক্লিয়েড রিজিয়ন। ম্যাট্রিক্সের কাজটা কি? ম্যাট্রিক্সের মধ্যে থাকবে হচ্ছে রাইবোজোম, গ্র্যানুলস, মেটাবলাইটস অ্যান্ড প্লাজমিডস। তাহলে সাইটোপ্লাজম খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। অ্যান্ড ইনার নিউক্লিয়েড রিজিয়ন কম্পোস্ট অফ ডিএনএ, তাহলে ইনার নিউক্লিয়েড রিজিয়ন থাকবে যেটা ডিএনএ দ্বারা তৈরি। রাইবোজোম, ব্যাকটেরিয়াল রাইবোজোমস অ্যাপিয়ার্স as small granules. They are 70s in size with 50s and 30s subunits. Functions, these are the site of protein synthesis. তাহলে রাইবোজোমের কাজটা কি আসলে? রাইবোজোম এমন একটা অর্গানেলস যেটার কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন। এই প্রোটিন সিনথেসিসের কাজটা করে হচ্ছে রাইবোজোম। গ্রানুলস, দ্য সাইটোপ্লাজম কন্টেন্স সেভারাল টাইপস অফ গ্রানুলস। তাহলে সাইটোপ্লাজমে বেশ কয়েক ধরনের গ্রানুলস থাকে, যেমন ভলোটিন, মেটাক্রোমাটিক গ্রানুল, পলিস্যাকারাইড, লিপিড, ইটিসি। দে সার্ভ অ্যাজ স্টোরেজ এরিয়াস ফর নিউট্রিয়েন্টস। তাহলে গ্রানুলের কাজ হচ্ছে নিউট্রিয়েন্টসকে স্টোরেজ করবে। মেটাক্রোমাটিক গ্রানুল কার থাকে? কোরিনেব্যাকটেরিয়াম ডিপথেরিয়া থাকে না, এই ডিপথেরিয়া জীবাণুর মেটাক্রোমাটিক গ্রানুল থাকে। নিউক্লিয়েড, nucleus of the bacterial cell has no nuclear membrane and is known as nucleoid. It contains a single DNA molecule. It is known as the bacterial chromosome. It has no nucleolus, no mitotic apparatus and no histones. তাহলে নিউক্লিয়েডে নিউক্লিওলাস থাকে না, মাইটোটিক অ্যাপারেটাস থাকে না এবং হিস্টোনস থাকে না। ফাংশনস, ইট কন্টেন্স অল দ্য জেনেটিক ইনফরমেশন অফ দ্য সেল। তাহলে নিউক্লিয়েড খুবই ইম্পর্টেন্ট একটা অর্গানেল। এ কী করে? ডিএনএ মলিকুলটাকে ধরে রাখে। এই ডিএনএ মলিকুলটা কি? এটা ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। ব্যাকটেরিয়াল ক্রোমোজোম কাজ কি এটার? এটার কাজ হচ্ছে যত প্রকার জেনেটিক ইনফরমেশন আছে ওই সেলের হ্যাবিট কেমন হবে, সেল মানে এভরিথিং, প্রত্যেকটা ইনফরমেশন এই নিউক্লিয়েডের মধ্যে যে ডিএনএ থাকে, ডিএনএর মধ্যে স্টোর করা থাকে। প্লাজমিডস, ডেফিনিশন। প্লাজমিডসটা কি? প্লাজমিডস আর এক্সট্রা ক্রোমোজোমাল ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ মলিকুলস দ্যাট ক্যান রেপ্লিকেট ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্য ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। Plasmids occur in both gram-positive and gram-negative bacteria. প্লাজমিড জিনিসটা কি আসলে? প্লাজমিড হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল। যেমন নিউক্লিয়েডের যে ডিএনএ ছিল ওইটা ছিল হচ্ছে ক্রোমোজোমাল, আর এটা হচ্ছে নন এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। টাইপস অফ প্লাজমিডস। প্লাজমিডস দুই প্রকার, ট্রান্সমিসিবল এবং নন ট্রান্সমিসিবল। ফাংশনস অফ প্লাজমিডস। প্লাজমিডসের ফাংশনটা কি আসলে? মেডিকেল ইম্পর্টেন্স অফ প্লাজমিড। প্লাজমিডের মেডিকেল ইম্পর্টেন্স অনেক, বলে শেষ করা যাবে না। প্লাজমিডস ক্যারি দ্য জিনস ফর অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স। আমরা যে সারা ওয়ার্ল্ড ওয়াইড এখন চলতেছে অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স। তো এই অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স কেন হয়?
প্লাজমিড জিনের কারণে। প্লাজমিড কি করে, যেই অ্যান্টিবায়োটিকটা হয় ওই অ্যান্টিবায়োটিকের এগেনস্টে একটা জিন তৈরি করে ওই প্লাজমিডের মধ্যে। ওই জিনটা তখন ব্যাকটেরিয়াকে ওই অ্যান্টিবায়োটিকের এগেনস্টে ফাইট করতে সহযোগিতা করে এবং সারভাইভ করে। রেসিস্টেন্স টু হেভি মেটালস সাচ এস মার্কারি, দ্য অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ সাম অ্যান্টিসেপটিক অ্যান্ড রেসিস্টেন্স টু আল্ট্রাভায়োলেট লাইট। মানে ওর এগেনস্টে যে যাবে প্রত্যেকটা জিনিসকে মোকাবেলা করার জন্য এই প্লাজমিড ডিএনএতে একটা জিন তৈরি বহন করে। প্লাজমিড ক্যারি দ্য জিন ফর ফলোইং স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া দ্যাট হ্যাভ মেডিকেল ইম্পর্টেন্স, যেমন এক্সোটক্সিনস এবং পিলাই। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক, অনেক পড়ানো হয়েছে। আজকে কোশ্চেন জিজ্ঞাসা করব। বলেন তো রাইবোজোমটা কি আসলে? সবাই বলেন রাইবোজোম কি? রাইবোজোম খুবই ইম্পর্ট্যান্ট একটা অর্গানেল, যেটা কি করে সিনথেসিস অফ দ্য সাইট অফ প্রোটিন সিনথেসিস করে। এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ প্রোটিন আবার কিসে লাগে? এনার্জি বিল্ডিং এর জন্য লাগে। তারপর নিউক্লিওইড কি? আচ্ছা, পেপটিডোগ্লাইকেন লেয়ার থিনার কোন ব্যাকটেরিয়াতে আর থিকার কোন ব্যাকটেরিয়াতে? বলেন। স্যার গ্রাম পজিটিভ হচ্ছে থিকার আর হচ্ছে গ্রাম নেগেটিভ হচ্ছে থিনার। আচ্ছা, টেইকোইক অ্যাসিড প্রেজেন্ট কোনটাতে আর অ্যাবসেন্ট কোনটাতে? সো থিনার হচ্ছে গ্রাম নেগেটিভ হচ্ছে অ্যাবসেন্ট। আচ্ছা, গ্রাম স্টেনিং যদি করি আমি, তাহলে গ্রাম পজিটিভ কি কালার নেবে আর গ্রাম নেগেটিভ কি কালার নেবে? বলেন, সবাই বলবেন, একে একে একজন একজন করে বলেন সবাই। গ্রাম পজিটিভ হচ্ছে ডিপ পার্পল কালার নেবে, ব্লু। আর হচ্ছে নেগেটিভে হচ্ছে পিঙ্ক কালার। আচ্ছা, আমি যে স্লাইডগুলো শেয়ার করেছি, ছবি তুলে দিয়েছি, দেখেছেন? জি স্যার। কি কালার দেখেছেন ওখানে গ্রাম পজিটিভ? কি কালার বলেন? পার্পল কালার না? জি স্যার। আর গ্রাম নেগেটিভ কি কালার দেখছেন? পিঙ্ক কালার নাকি রেড কালার? পিঙ্ক। হ্যাঁ। আচ্ছা, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের যে সেল ওয়াল, এটাতে কি থাকে বলেন তো? চার মিনিট আছে আর, বলেন। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসকে আমরা কি গ্রাম স্টেন করতে পারবো? বলছি যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আমরা কি একে গ্রাম স্টেন করতে পারবো? একটু আগেই না পড়াইলাম, ভুলে গেছেন?
সবাই মনে হয় ওই ঘুমাই ঘুমাই ক্লাস করতেছে, শুয়ে শুয়ে, মনোযোগ নাই ক্লাসে। সবাই লিভ নিচ্ছে কেন? আচ্ছা, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের সেল ওয়ালে হচ্ছে কনসেন্ট্রেটেড লিপিড থাকে, যেটা মাইকোলিক অ্যাসিড নাম, এই জন্য এটা গাম স্টেইন করা যায় না। ঠিক আছে, আর 2 মিনিট আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর একটু এই শিটগুলো বইগুলো দেখবেন, হ্যাঁ, তাহলে আরও সহজ হয়ে যাবে। আর কোনো কোশ্চেন থাকলে, যে কোনো কোয়ারি থাকলে 24 আওয়ার্স আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি ওটা সলভ করার ট্রাই করব। যদি আমার নলেজে থাকে, না হলে আমি জেনে জানাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।